স্বাগতম প্রিয় শ্রোতা, আপনি শুনছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের কল্পনা ও বাস্তবতার অপূর্ব সংমিশ্রণে লেখা একটি গল্প, নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগের চতুর্থ পর্ব। এটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি শিশু মনের কৌতূহল, প্রশ্ন এবং জগৎকে জানার চমৎকার যাত্রা। চলো এবার গল্পের দুনিয়ায় হারিয়ে যাই। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর না নুহাশ? হ্যাঁ, সুন্দর। তাহলে এমন মন খারাপ করে আছো কেন? নতুন অ্যাপার্টমেন্টে আসার পর একবারও হাসলে না? দেখি শোনা, হাস তো। নুহাশ হাসল। তোমার ঘরটা কত সুন্দর, তাকিয়ে দেখো, জানালা খুললে কত বাতাস। তার চেয়েও বড় কথা, জানালা খুললে পুরো আকাশটা দেখা যায়। আকাশ দেখতে পাচ্ছ? পাচ্ছি। আকাশটা সুন্দর না? হ্যাঁ, সুন্দর। দেখ কত বড় বড় দুটা ক্লসেট তোমার ঘরে। একটাতে থাকবে তোমার খেলনা, একটাই বইপত্র। পড়ার টেবিলটা থাকবে জানালার পাশে। পড়তে পড়তে যদি আকাশ দেখতে ইচ্ছে করে, তাহলে শুধু মুখ তুলে তাকালেই হবে। নুহাশ হাই তুলল। তার কিছু ভালো লাগছে না। আবার এই দেখ, ঘরের সঙ্গে বাথরুম। এই বাড়িটার সবচেয়ে ভালো জিনিস কি বলো তো নুহাশ? জানি না। সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে বাথরুম। দেখ, ঘরের সঙ্গে লাগোয়া কি সুন্দর বাথরুম। সুন্দর না? নুহাশ মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, মা, বাবা কি এই বাড়ির ঠিকানা জানে? রেবেকা চট করে জবাব দিতে পারল না। উতস্তত করে বলল, দেখা হলে আমি তাকে ঠিকানা দিয়ে দেব, তখন জানবে। কবে দেখা হবে? হবে, শিগগিরই হবে। এসো তো নুহাশ, আমরা তোমার বাথরুমটা দেখি। এখানে গরম পানির ব্যবস্থা আছে। আমার বাথরুম দেখতে ইচ্ছে করছে না। রাতে কিছু রান্না হয়নি। রেবেকা প্যাকেটে করে চাইনিজ খাবার নিয়ে এসেছে। মুনার মা মুখ বিকৃত করে সেই খাবারই টেবিলে সজিয়ে দিচ্ছে। বিড়বিড় করে বলছে, মানুষ এই জিনিস কেমনে খায়? বদ গন্ধ আসতেছে। ওয়াক থু! নুহাশ খাবার টেবিলে বসে হঠাৎ করে বলল, মা, আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না? বাবা থাকবে এক জায়গায়, তুমি থাকবে আরেক জায়গায়। এটা আমার ভালো লাগছে না মা। সব কিছু তোমার ভালো লাগা মতো করতে হবে তা তো না। তাছাড়া কোনটা ভালো কোনটা মন্দ তাও তুমি জানো না। ভালো মন্দ বোঝার বয়স তোমার হয়নি। ও কি, খাচ্ছ না কেন? আমার খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলে হাত ধুয়ে উঠে যাও, খাবার নাড়াচাড়া করবে না। নুহাশ টেবিল ছেড়ে উঠে গেল। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রেবেকা দরজায় ধাক্কা দিয়ে বলল, এ কি নুহাশ, দরজা বন্ধ করছো কেন? নুহাশ জবাব দিল না। রেবেকা বলল, একা তুমি ঘুমোতে পারবে না, রাতে ভয় পাবে, মুনার মা ঘুমুবে তোমার সঙ্গে। নুহাশ জবাব না দিয়ে বাতি নিভিয়ে দিল। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো নুহাশ, খুব বাড়াবাড়ি করছো। একটু পরেই আমিও দরজা বন্ধ করে ঘুমোতে যাব, তখন ভয় পাবে। নুহাশ জবাব দিল না। রেবেকা বাতি নিভিয়ে ঘুমুতে গেল। নুহাশের ভয় ভয় লাগছে। ভূতের সবকটা গল্প একসঙ্গে মনে পড়ছে। মনে হচ্ছে খাটের নিচে ঘাপটি মেরে একটা কন্ধকাটা ভূত বসে আছে। পৃথিবীতে যত ভূত আছে, কন্ধকাটা হলো তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এর মাথা নেই, শরীরটা বিশাল, কিন্তু হাত দুটি সেই তুলনায় খুব সরু, প্রায় সুতার মতো। কথা বলে ফিসফিস করে। দেয়ালে টকটক শব্দ হচ্ছে। কে করছে? তাকালেও কিছু দেখা যাবে না, কারণ অন্ধকার, জমাট অন্ধকার। খাটের নিচে খচমচ শব্দ হচ্ছে কেন? নুহাশ চাপা গলায় বলল, কে? কে? কেউ জবাব দিল না। খচমচ শব্দটাও এখন হচ্ছে না। নুহাশ বাতি জ্বালাল। তার ঘুম আসছে না। বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে না। গল্পের বই পড়া যায়, কিন্তু মা সবগুলি গল্পের বই প্যাকেট করে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। প্যাকেট এখনো খোলা হয়নি। খেলনাগুলি নিয়ে কিছুক্ষণ খেলবে? একা একা খেলতেও ইচ্ছা করছে না। এই এক আশ্চর্য ব্যাপার, কখনো একা খেলা যায় না। খেলার জন্যে সবসময় একজন কাউকে দরকার। বড়রাও খেলতে পারে, যেমন বাবা। বাবার সঙ্গে নুহাশ অনেক ধরনের খেলা খেলে। সবচেয়ে বেশি খেলে রান্নাবাটি। পৃথিবীতে যত খেলা আছে, তার মধ্যে রান্নাবাটি খেলা হলো সবচেয়ে ভালো খেলা। মিছিমিছি রান্না করতে হয়।
মিছিমিছি রান্না খেয়ে মিছিমিছি বলতে হয় রান্না খুব ভালো হয়েছে। এইসব কথা বলতে হয় সত্যের মতো করে। বলার সময় হাসা যাবে না। বাবা খুব ভালো মিছিমিছি কথা বলেন। মনে হয় সত্যি কথা বলছেন। ওই দিন সে বাবার সঙ্গে রান্নাবাটি খেলা খেলল। নুহাস বলল, ওগো, তরকারিটা কেমন হয়েছে দেখো তো। বাবা গম্ভীর হয়ে বললেন, ভালো হয়েছে। লবণ একটু কম হয়েছে। রংটা এমন হলুদ হলুদ হলো কেন? তরকারিতে রং না হলে আমি খেয়ে আরাম পাই না। হলুদ বেশি দিয়েছ নাকি? মরিচ বেশি দেয়া দরকার ছিল, তাহলে রং হতো। মরিচ ইচ্ছা করে কম দিয়েছি। মরিচ বেশি হলে বাচ্চারা খেতে পারে না। ওদের জন্য আলাদা রান্না করলেই পারো। আমি একা মানুষ, এক হাতে কদিক সামলাবো। কেন, কাজের ছেলেটা তো আছে। ও কি কিছু জানে নাকি? হাত ধরে ধরে কাজ শেখাতে হচ্ছে। ওই দিন সেটের একটা কাপ ভেঙে ফেলল। সে কি? ভেঙেও আবার মিথ্যে কথা বলে। আমাকে বলে, আম্মা, আমি হাত দিয়া ছুঁয়েও দেখি নাই। কানে ধরে বার করে দাও, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তুমি তো বলেই খালাস, কানে ধরে বের করে দিলে আরেকটা পাবো কোথায়? তোমার নিজের জন্যেই তো একজন ফুল টাইম কাজের লোক দরকার। দিনের মধ্যে 10 বার সিগারেট আনাচ্ছ। আচ্ছা, তোমার সিগারেট যা লাগে একসঙ্গে আনিয়ে রাখতে পারো না? যতবার সিগারেট ধরাবে ততবার 1 কাপ করে চা লাগবে। এত কিছু করলে আমি সংসার দেখব কিভাবে? আমার তো 4টে হাত না, 2টা মোটে হাত। নুহাসের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। মনে হচ্ছে বাবার সঙ্গে আর কোনোদিনও রান্নাবাটি খেলা যাবে না, কোনো দিন না। কতদিন যে সে বাবাকে দেখে না, বাবার বিখ্যাত অনুস্বার কবিতা শুনে না। কি যে সুন্দর ওই কবিতাটা! নুহাসের চোখে এবার সত্যি সত্যি পানি এলো। সে চোখ মুছে মেজমামার দেয়া খেলনার প্যাকেট খুলতে বসল। এই প্যাকেটটা এখনো খোলা হয়নি। প্যাকেটে কি আছে সে জানে। আলাদিনের আশ্চর্য চেরাগ। তবে খেলনা চেরাগ। সত্যিকারের চেরাগ থাকলে তো ভালো হতো। সে দৈত্যটাকে বলতো, তুমি এক্ষুনি বাবা মাকে একসঙ্গে করে দাও। এক্ষুনি, এক্ষুনি, এক্ষুনি। আলাদিনের চেরাগটা বেশ ভারী। দেখে মনে হয় লোহার তৈরি। জায়গায় জায়গায় পাথর বসানো। ধরবার হাতলও আছে। নুহাস বাত হাতে হাতল ধরে ডান হাতে প্রদীপের একটা পাশ ঘষল। অমি প্রদীপের মুখ দিয়ে প্রথমে সাদা ধোঁয়া, তারপর কালো ধোঁয়া বের হতে লাগল। শব্দ হতে লাগল, কটকট, কটকট। নুহাস যদি না জানত এটা একটা খেলনা প্রদীপ, তাহলে অবশ্যই ভয়ে চিৎকার করে উঠত। সত্যিকার প্রদীপের ভেতর থেকে নিশ্চয়ই এরকমই কালো ধোঁয়া বের হয়। ও আল্লাহ, ধোঁয়া তো বেরুচ্ছেই, আরও ঘন হয়ে বেরুচ্ছে। মনে হচ্ছে ধোঁয়াটা জমাট বাঁধছে। জমাট বাঁধা ধোঁয়া দিয়ে মানুষের মতো কি যেন তৈরি হচ্ছে। নুহাস হাত থেকে খট করে প্রদীপ ফেলে দিল। সঙ্গে সঙ্গে ধোঁয়া বের হওয়া বন্ধ হল, তবে ধোঁয়া জমাট বেঁধে মানুষের মতো হয়ে গেল। মানুষের মতো না, অবিকল মানুষ। শর্ট প্যান্ট পরা, চোখে চশমা, পকেটে একটা বল পয়েন্ট কলম, রোগা পটকা ধরনের একটা মানুষ। ধবধবে সাদা গায়ের রং, কিন্তু চুলের রং সোনালি। লোকটা বিরক্ত হয়ে বলল, খট করে প্রদীপটা যে ফেলে দিলে, এর মানে কি? ব্যথা লাগে না বুঝি? নুহাস আতঙ্কে অস্থির হয়ে বলল, তুমি কে? লোকটা আরও বিরক্ত হয়ে বলল, তুমি তুমি করছো কেন? আপনি করে বলো। আপনি কে? আমি কে তা তো বুঝতেই পারছ। তুমি তো কচি খুকি না। আমি হলাম আলাদিনের চেরাগের দৈত্য। নুহাস অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে দৈত্যের মতো লাগছে না। চেহারা দিয়ে দৈত্য বোঝা যায়। দৈত্যের পরিচয় হলো ক্ষমতায়। বলো তোমার কি চাই? দেরি করবে না, ঝটপট বলো, ঝটপট। যা চাই তাই দিতে পারবেন? বোকার মতো কথা বলবে না। যা চাইবে তাই কি করে দেব? আকাশের চাঁদ চাইলে কি এনে দিতে পারবো? চাঁদের ওজন কত জানো? 5.7 গুণন 10⁻18 কিলোগ্রাম। আপনি কি সত্যি সত্যি আলাদিনের দৈত্য? অবশ্যই। চেরাগের ভেতর ধোঁয়া হয়ে শুয়ে থাকি, কেউ ঘষলে বের হয়ে আসি। খুকি, তোমার কাছে চিরুনি আছে? চুলটা আছড়ে নেয়া দরকার, এলোমেলো হয়ে আছে। নুহাস চিরুনি বের করে দিল। দৈত্য চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, চট করে বলো তোমার কি দরকার, এনে দিচ্ছি। আজগুবি কিছু চেয়ে বসবে না। কোদবেল খেতে চাও? কোদবেল খেতে চাইলে কোনো গাছ থেকে একটা পেরে নিয়ে আসব। তবে বৃষ্টি হলে পারবো না। বৃষ্টি হয়ে গাছ পিছল হয়ে থাকে, গাছে উঠতে পারি না। আপনি যে সত্যি সত্যি দৈত্য, এটা বিশ্বাস হচ্ছে না। চোখের সামনে দেখলে ধোঁয়া থেকে তৈরি হয়েছি, তারপরেও বিশ্বাস হচ্ছে না। এই হচ্ছে মানবজাতির সমস্যা, এরা কিছুই বিশ্বাস করে না। দৈত্য বিছানায় বসে পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছল। নুহাস বলল, এটা তো খেলনা প্রদীপ,
এর ভেতর দৈত্য আসবে কিভাবে? না জেনে কথা বলবে না তো খুকি। আলাদিনের প্রদীপের মতো দেখতে যত প্রদীপ বানানো হয় সবগুলির ভেতর দৈত্য থাকে, এই হচ্ছে নিয়ম। তবে যে কেউ ঘষলে দৈত্য বের হবে না। মন্দ মানুষের হাতে প্রদীপ কাজ করে না। ভালো মানুষ হতে হবে, বুঝতে পারছ? না বুঝে নুহাস মাথা নাড়ল। দৈত্যটা মনে হচ্ছে খুব রাগী, তাকে রাগাতে ইচ্ছে করছে না। ও খুকি, তোমার কাছে সিগারেট আছে? সিগারেট খেতে ইচ্ছে করছে। আমার কাছে নেই, আব্বুর কাছে আছে। সিগারেট খেলে তো ক্যান্সার হয়। পান আছে? জর্দা দিয়ে একটা পান দাও তো। পানও নেই। দৈত্যটা ফুস করে নিঃশ্বাস ফেলল। বিরক্ত মুখে বলল, খুকি তাড়াতাড়ি বলো তোমার কি চাই, তোমার কাজটা করে দিয়ে তারপর ঘুমোতে যাব। আর একটা কথা, প্রদীপটা তুমি খোলামেলা জায়গায় রাখবে, ফ্যানের কাছে রাখলে খুব ভালো হয়। বাক্সের ভেতর রাখবে না, বাক্সের ভেতর রাখলে গরমে আমার ঘুমের অসুবিধা হয়। এখন চট করে বলো কি চাই। আমার বাবাকে এনে দিন। তোমার বাবাকে এনে দেব মানে? উনি কোথায়? মার সঙ্গে ঝগড়া হয়েছে তো, দুজন আলাদা থাকেন। মানুষগুলিকে নিয়ে কি যে যন্ত্রণা, শুধু ঝগড়া করে। তোমার বাবা থাকে কোথায়? জানি না, তবে বদরুল চাচার বাসায় থাকতে পারে। বদরুল চাচার বাসা কোথায়? জানি না। না জানলে খুঁজে বের করব কিভাবে? আপনি দৈত্য, আপনার কত ক্ষমতা? ক্ষমতা আছে ঠিকই, তাই বেল ১০ লক্ষ লোকের ভেতর একজনকে খুঁজে বের করা মুশকিল। তার উপর সব মানুষ দেখতে একরকম, দুটা চোখ, দুটা কান, দুটা কান, শুধু স্বভাব ভিন্ন। সাধু স্বভাব, চোর স্বভাব, কেজো স্বভাব। আপনি বাবাকে খুঁজে বের করতে পারবেন না? অবশ্যই পারব, না পারার তো কিছু নেই। দৈত্যরা অসাধ্য সাধন করতে পারে, তবে সময় লাগবে, অনেক অনেক সময় লাগবে। চট করে করা অসম্ভব। কত সময় লাগবে? ২-৩ মিনিট তো লাগবেই। তাহলে আপনি এক্ষুনি নিয়ে আসুন। কিভাবে তাকে আনবেন? বাবা কিন্তু খুব ভারী, ১৩০ পাউন্ড ওজন। তুমি কি ভাবছ আমি তাকে কোলে করে নিয়ে আসব? মানুষের বাচ্চাগুলি এরকম বোকা থাকে তা তো জানতাম না। আমি তোমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসব। সে এখানে চলে আসবে মনের ভুলে। কখন আসবে? বললাম তো দেরি হবে। এইসব জিনিস চট করে হয় না, অনেক সময় লাগে। ২ মিনিটের আগে এই কাজ করা অসম্ভব। ২ মিনিট ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমি ধৈর্য ধরছি। পানি খেয়ে নিই। দেখি, ১ গ্লাস পানি দাও তো। আবার বলে বসবে না পানি নেই। ঠান্ডা পানি? না, ঠান্ডা পানি না, নর্মাল পানি দাও। আমার টনসিলের প্রবলেম আছে। একবার একটা আইসক্রিম খেয়ে ১ মাস ভুগেছি। দিন রাত কাশি, খক খক খক। দৈত্য পানি খেয়ে ঘুমাল দিয়ে মুখ মুছল, তারপর যাই বলে অদৃশ্য হয়ে গেল। নুহাসের মনে হল পুরো ব্যাপারটাই স্বপ্ন। স্বপ্ন ছাড়া কিছুই না। তার উচিত বিছানায় শুয়ে পড়া। কিন্তু যদি সত্যি হয়? সত্যি হতেও পারে। নুহাস চুপচাপ বসে রইল। আর কি আশ্চর্য, ২ মিনিটের মাথায় কলিং বেল বাজতে লাগল, যেন কেউ খুব ব্যস্ত হয়ে কলিং বেল টিপছে। রেবেকা বলল, কে কে? নুহাস তার বিছানায় বসে বসেই শুনল মা তার ঘরের দরজা খুলে বের হয়ে এসেছেন। মুনার মাও এসেছে। রেবেকা বলল, পিপ হোল দিয়ে আগে দেখে নাও কে এসেছে। অপরিচিত কেউ হলে খুলবে না। মুনার মা পিপ হোলে চোখ রাখল। ও আম্মা, মনে হইতেছে খালুজান। খালুজান মানে? বসার ঘরের দরজা খোলা হল। নুহাস আর কিছু শুনছে না, সে শক্ত হয়ে বসে আছে। একসময় নুহাস শুনল তার মা বলছেন, তুমি তুমি কোত্থেকে? বাড়ির ঠিকানা পেলে কোথায়? কে তোমাকে ঠিকানা দিয়েছে? মিনহাজের হচকচিত অবস্থা, কিছু বলতে পারছে না। এদিক ওদিক তাকাচ্ছে, তার কপালে ঘাম, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। রেবেকা বলল, কথা বলছো না কেন? বাড়ির ঠিকানা কোথায় পেলে? আমি জানি না। আমি জানি না? আবার রসিকতা? বাড়ি খুঁজে বের করলে কিভাবে? মিনহাজ বিব্রত গলায় বলল, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। রফিকের বাসা খুঁজতে বের হয়েছিলাম। মালিবাগের এক ফ্ল্যাট বাড়িতে সে থাকে। আচ্ছা, এটা কি মালিবাগ? না, এটা মালিবাগ না। তা যে মালিবাগ না, তা তুমি ভালো করেই জানো। বিশ্বাস করো, আমি জানি না। রফিকের বাসাতেই আমি কলিং বেল টিপছিলাম। দরজায় লেখা ছিল রফিকুল ইসলাম, ৩১/বি, মালিবাগ। তোমার এই জাতীয় অদ্ভুত গল্প আগেও অনেক শুনেছি, আর শুনতে ভালো লাগছে না। রাত হয়ে গেছে, তুমি তোমার বন্ধুকে খুঁজে বের করো, আমরা ঘুমোতে যাব।
এটা মালিবাগ না? না, এটা পুরানা পল্টন। ব্যাপারটা কি করে ঘটল আমি কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করো, আমি রিকশা থেকে নামলাম রেল ক্রসিংয়ের কাছে, মালিবাগ রেল ক্রসিং। তোমার বানানো গল্প সারা জীবন ধরে শুনেছি, আর না। নুহাস, নুহাস কোথায়? নুহাস আছে নুহাসের ঘরে। ওকে একটু দেখে যাই। ও ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকা যাবে না। চলে যেতে বলছো? হ্যাঁ বলছি। বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো তোমার খুব পছন্দের জিনিস। বৃষ্টিতে সারাদিন ভেজার জন্যে মনে নেই তুমি তোমার বন্ধুদের নিয়ে শালবনে গেলে? সারাদিন বৃষ্টিতে ভিজে রাতে জ্বর নিয়ে ফিরলে। আমি বরং সোফায় শুয়ে থাকি, আমার মাথা ঘুরছে। কোনো একটা সমস্যা হয়েছে। আমি কি করে এখানে এলাম বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেছে। আজ রাতটা থেকেই যাই? না, তোমার যন্ত্রণা সহ্য করতে আমি আর রাজি না। দেখ রেবেকা, আমার গায়ের সব লোম এখনও খাড়া হয়ে আছে। এখনও বুঝতে পারছি না ব্যাপারটা কি, সমস্যাটা কি। বন্ধুর বাসায় যাও, বন্ধুর সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করো। আচ্ছা যাই তাহলে। এটা কোন জায়গা বললে? পুরানা পল্টন। ও আচ্ছা, পুরানা পল্টন। কি অদ্ভুত কাণ্ড। রেবেকা, যাই। হ্যাঁ যাও, গুড নাইট। নুহাসার বিছানায় দৈত্য পা ঝুলিয়ে বসে আছে, তার মুখ বিষণ্ণ। দৈত্য বলল, খুকি, তোমার কি যেন নাম বললে? নুহাস। হাঁ, নুহাস। মনে থাকে না, স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। বয়সের জন্য এটা হয়েছে। আমাকে দেখে যত কম বয়স মনে হয়, আসলে তা না। 10,133 বয়স। যাই হোক, শোন নুহাস, তোমার বাবাকে এনেছিলাম, লাভ কিছু হলো না। কি করা যায় বলো তো? আমি জানি না। একটা কিছু বুদ্ধি বের করো। আমি ছোট মানুষ, আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। ছোটদের মাথাতেই বেশি বুদ্ধি আসে, বুদ্ধি থাকে না বড়গুলির মাথায়। মানুষ যত বড় হয় তত বুদ্ধি কমে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের ব্রেইন পচে গোবর সার হয়ে যায়। তা না হলে তোমার বাবা মা এমন ঝগড়া করে? নুহাসের চোখে পানি এসে গেছে। সে অন্যদিকে তাকিয়ে আছে যাতে দৈত্য তার চোখের পানি দেখতে না পারে। নুহাস? জি। কাঁদছ নাকি? জি, কাঁদছি। কান্না বন্ধ করো, কেঁদে কখনো কিছু হয় না। বুদ্ধি বের করতে হবে। তোমার মাকে ভয় দেখালে কেমন হয়? সারা রাত মারাত্মক ভয় দেখাবো, ঠান্ডা পানি মাথার উপর ঢেলে দেব। তাতে কি হবে? ভয়ে হালুয়া টাইট হয়ে যাবে। তখন বুঝতে পারবে একা একা থাকা সম্ভব না, তোমার বাবাকে নিয়ে আসবে। নুহাস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবাকে না এনে মা যদি অন্য একটা লোককে বিয়ে করে ফেলে, তখন কি হবে? দৈত্য মাথা দুলাতে দুলাতে বলল, হ্যাঁ, এটা বিবেচনাযোগ্য সমস্যা। এই লাইনে চিন্তা করিনি। বয়সের কারণে আমার নিজের ব্রেনও পচে গোবর হয়ে গেছে। তোমার মাকে ভয় দেখানো যাবে না। ভাল করতে গিয়ে হয়ে যাবে মন্দ। অন্য কিছু করতে হবে। আজ রাতটা ঠান্ডা মাথায় চিন্তা করি, কাল সমস্যার সমাধান করব। তুমি ঘুমিয়ে পড়ো খুকি। আমার ঘুম আসছে না। ঘুম তো আমারও আসছে না। ভালো ঘুম না হলে বুদ্ধি খুলবে না। কি করা যায় খুকি, বলো তো? আমার সঙ্গে রান্নাবাটি খেলবেন? রান্নাবাটি আবার কেমন খেলা? আমি মিছিমিছি রান্না করব, সেগুলি আপনি খাবেন। খেয়ে বলবেন মজা হয়েছে। মন্দ না, খেলাটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আস খেলা যাক। নুহাস সাদা কাগজ কুচি কুচি করে কাগজের ভাত রান্না করল। হলুদ কাগজ কুচি কুচি করে কাগজের ডাল রান্না করল। সবুজ কাগজ কুচি কুচি করে তৈরি হল সবজি। দৈত্যকে খেতে দেয়া হল। সে পুরোটা মুখে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলল। নুহাস হতভম্ব। দৈত্য বলল, খেতে তো আসলেই ভালো লাগছে। বিশেষ করে সবজিটা খুবই চমৎকার হয়েছে। সবজি কি আরও আছে? জি না। আরও খানিকটা রেঁধে ফেল, দারুণ টেস্ট হয়েছে। আপনি তো সত্যি সত্যি খেয়ে ফেলেছেন, মিথ্যে করে খেতে হয়। দৈত্য অবাক হয়ে বলল, মিথ্যা করে আবার কিভাবে খায়? তোমার কথাবার্তা তো ভারী অদ্ভুত। যাই হোক, দয়া করে আরও খানিকটা সবজি রান্না কর, সবজি খেয়ে ঘুমোব। এমনিতেও আমাদের সবুজ সবজি খাওয়া দরকার, ভিটামিন আছে। এই ছিল নুহাস এবং আলাদিনের আশ্চর্য চেরাগের চতুর্থ পর্ব। নুহাসের চোখ দিয়ে আমরা আবার একবার ফিরে গেলাম আমাদের ছোটবেলায়। সেই সময় যখন একটা 10 টাকার চকচকে নোট
একটা পুরনো শিলপাটা আর কিছু প্রশ্নই ছিল জগতের সবচেয়ে বড় রহস্য। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। পরের বার আবার আসব এক নতুন হুমায়ুন রূপকথা নিয়ে। শুভেচ্ছা রইল, ভালো থাকুন, গল্পে থাকুন। ধন্যবাদ।